স্টুডেন্টস, আমার আগের ভিডিওতে আমি রাসায়নিক গতিবিদ্যা বা কেমিক্যাল কাইনেটিক্স চ্যাপ্টারটা শুরু করেছিলাম। তো ফার্স্ট ভিডিওতে আমরা পড়েছিলাম যে একটা রিঅ্যাকশনের রেট বা হার কী করে বের করতে হয়। সেখানে ছিল চেঞ্জ অফ কনসেন্ট্রেশন বাই চেঞ্জ অফ টাইম। তারপরে আমরা রেট ল বা হার সমীকরণ পড়েছিলাম, হার সূত্রও পড়েছিলাম, ঠিক আছে। সেখান থেকেও আমরা রিঅ্যাকশনের রেট বা হার বের করা শিখেছিলাম। দেন আমরা করেছিলাম বিক্রিয়ার অর্ডার বা ক্রম, কী করে একটা রিঅ্যাকশনের ক্রম বা অর্ডার বের করতে হয় সেটাও আমরা ক্যালকুলেট করেছিলাম। আজকে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে যে একটা রিঅ্যাকশনের আণবিকতা বা মলিকিউলারিটি। তো একটা রিঅ্যাকশনের মলিকিউলারিটি, দেখো নামটার মধ্যেই অ্যান্সারটা রয়েছে যে নাম্বার অফ মলিকিউলস, অণুর সংখ্যা, ঠিক আছে। তো এই মলিকিউলারিটি একটা রিঅ্যাকশনে কীভাবে বের করতে হয়, মলিকিউলারিটি কীরকম হয় সেটা সম্বন্ধে আজকে আমরা পড়ব। মলিকিউলারিটি বা আণবিকতা পড়ার আগে আমাদের দেখতে হবে একটা কেমিক্যাল রিঅ্যাকশন বা রাসায়নিক বিক্রিয়া কত ধরনের বা কত টাইপসের হয়, ঠিক আছে। কেমিক্যাল রিঅ্যাকশন দুটো টাইপসের হয়, একটা হচ্ছে এলিমেন্টারি রিঅ্যাকশন বা যার বাংলা হচ্ছে মৌলিক বিক্রিয়া, আর একটা হচ্ছে কমপ্লেক্স রিঅ্যাকশন বা যেটা হচ্ছে জটিল বিক্রিয়া। এলিমেন্টারি রিঅ্যাকশন বা মৌলিক বিক্রিয়া কাদের বলে? যে সমস্ত রিঅ্যাকশন একটি মাত্র ধাপে বা সিঙ্গেল স্টেপে হয় সেগুলোকে বলা হয় হচ্ছে মৌলিক বিক্রিয়া বা এলিমেন্টারি রিঅ্যাকশন। তাহলে এটাকে আমরা বলতে পারি যে এটা হচ্ছে সিঙ্গেল স্টেপ রিঅ্যাকশন, ঠিক আছে। আর যে সমস্ত বিক্রিয়া মাল্টি স্টেপে হয়, 2 or more স্টেপসে কমপ্লিট হয়, সেগুলোকে বলা হয় হচ্ছে কমপ্লেক্স রিঅ্যাকশন বা জটিল বিক্রিয়া। তাহলে এগুলোকে আমরা বলতে পারি যে মাল্টি স্টেপস রিঅ্যাকশন, ঠিক আছে। এগুলো হচ্ছে মাল্টি স্টেপস রিঅ্যাকশন, ঠিক আছে। দেখো আমি ডেফিনেশনটা লিখে দিয়েছি, তোমরা এখান থেকে এটা কপি করতে পারো, ঠিক আছে। যেটা একটি মাত্র ধাপে বা সিঙ্গেল স্টেপ রিঅ্যাকশন, আর এটা হচ্ছে মাল্টি স্টেপ বা অনেকগুলো ধাপে সম্পন্ন হচ্ছে। আর একটা জিনিস লেখা রয়েছে, each step of a complex reaction is an elementary step বা elementary reaction, ঠিক আছে। তাই কি বলছে যে একটি জটিল বিক্রিয়ার প্রতিটি ধাপ এক একটি মৌলিক বিক্রিয়া, মানে অনেকগুলো ধাপে হচ্ছে, ধরো 2 বা 3 বা 4 ধাপে কমপ্লিট হচ্ছে একটা কমপ্লেক্স রিঅ্যাকশন, ঠিক আছে। তার যে প্রত্যেকটা ধাপ আছে, প্রত্যেকটা স্টেপ এক একটা করে এলিমেন্টারি রিঅ্যাকশন বা সিঙ্গেল স্টেপ রিঅ্যাকশন। তাহলে মোর দ্যান 2 or 3 এলিমেন্টারি রিঅ্যাকশন একসাথে কম্বাইন্ড হয়ে একটা কমপ্লেক্স রিঅ্যাকশন বা জটিল রিঅ্যাকশন হয়, ঠিক আছে। প্রথমে আমরা দেখি যে মৌলিক বিক্রিয়ার আণবিকতা, মলিকুলারিটি অফ অ্যান এলিমেন্টারি রিঅ্যাকশন। তাহলে আমরা কি বলেছিলাম? মলিকুলারিটি মানে নাম্বার অফ মলিকিউলস, অণুর সংখ্যা। তাহলে একটা এলিমেন্টারি বা সিঙ্গেল স্টেপ রিঅ্যাকশনে যে কটা মলিকিউল, রিঅ্যাক্টিভ মলিকিউল রিঅ্যাকশনে পার্টিসিপেট করে সেটাই তার মলিকুলারিটি। তার একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। এখানে আমি একটা রিঅ্যাকশন লিখছি, ঠিক আছে। এখানে মলিকুলারিটি লিখছি, ঠিক আছে। এক্সাম্পল ফার্স্ট হচ্ছে ডিসোসিয়েশন অফ ব্রোমিন। ব্রোমিন মলিকিউল ডিসোসিয়েট করছে দুটো ব্রোমিন অ্যাটমস, ঠিক আছে। তাহলে একটাই মলিকিউল রিঅ্যাকশনে পার্টিসিপেট করছে, তাই এই রিঅ্যাকশনের মলিকুলারিটি হবে 1, ঠিক আছে। আচ্ছা, এরপরে একটা রিঅ্যাকশন লিখছি, দেখো 1 মোল CH3COO C2H5 ethyl acetate reacts with 1 mole of H2O to form 1 mole of acetic acid and 1 mole of ethanol, ঠিক আছে। তাহলে এখানে একটা ইথাইল অ্যাসিটেট আর একটা জল রিঅ্যাকশনে পার্টিসিপেট করছে, তাহলে দুটো মলিকিউল রিঅ্যাকশনে পার্টিসিপেট করছে, তাহলে মলিকিউল হচ্ছে মলিকুলারিটি 2, ঠিক আছে। আর একটা এক্সাম্পল, এই রিঅ্যাকশনে দুটো NO মলিকিউলস আছে আর একটা অক্সিজেন মলিকিউল আছে। তাহলে কি হচ্ছে? টোটাল মলিকিউল, রিঅ্যাক্টিভ মলিকিউল কতগুলো হচ্ছে? 3টে। তাহলে এই রিঅ্যাকশনে মলিকুলারিটি কত হবে? 3, ঠিক আছে। তাহলে মলিকুলারিটি দেখো সবসময় একটা হোল নাম্বারে হচ্ছে এবং 1 2 3 4 যে কটা মলিকিউল একটা সিঙ্গেল স্টেপ রিঅ্যাকশনে পার্টিসিপেট করবে সেটাই তার মলিকুলারিটি বোঝা যাচ্ছে। দেখো এবার আমরা দেখছি মলিকুলারিটি অফ এ কমপ্লেক্স রিঅ্যাকশন, জটিল বিক্রিয়া আণবিকতা কী করে বার করতে হয়। তো আমরা একটা এক্সাম্পল নিই, এক্সাম্পলটা হচ্ছে ডিকম্পোজিশন অফ N2O5। আমি ডিকম্পোজিশনের ফলে যে প্রোডাক্টটা তৈরি হয় সেটা একটা লিখে দিয়েছি যে 2 moles of N2O5
ডিকম্পোজ করছে, ডিকম্পোজ করে 4 মোলস অফ NO2 তৈরি করে আর 1 মোল O2 তৈরি করে। ঠিক আছে, এটা দেখে মনে হচ্ছে একটাই স্টেপ, কিন্তু এটা একটা স্টেপের রিয়াকশন না, এটা 3টে স্টেপের কম্বিনেশনের রিয়াকশনটা হয়। এখানে আমি স্টেপগুলো লিখেছি। ফার্স্ট স্টেপে N2O5 ডিসোসিয়েট করে তৈরি করে হচ্ছে NO2 প্লাস NO3। যে প্রোডাক্টটা তৈরি করলো সেটাই হচ্ছে স্টেপ 2টাকে ইনিশিয়েট করছে এবং সেটাই তার রিঅ্যাক্ট্যান্ট মলিকিউলস। NO2 প্লাস NO3 কম্বাইন করে তৈরি করা হচ্ছে NO প্লাস NO2 প্লাস O2। দেন এই যে প্রোডাক্ট আর N2O5 এই দুটো থার্ড স্টেপে আবার রিয়াকশন স্টার্ট করছে, পরে হচ্ছে 3NO2। ঠিক আছে, 3টে স্টেপ যদি কম্বাইন করি তাহলে আমি ওভারঅল রিয়াকশন পাওয়ার কথা। তাহলে ওভারঅল রিয়াকশন দেখছি কি হয়। ওভারঅল রিয়াকশন সবকটাকে অ্যাডিশন করি, তাহলে কটা আছে N2O5 প্লাস NO2 প্লাস NO3 প্লাস NO প্লাস N2O5। ঠিক আছে, তাহলে দুটো N2O5 রয়েছে। কি দিচ্ছে এগুলো সবকটা অ্যাড করি, তাহলে কত হচ্ছে NO2 প্লাস NO3 প্লাস NO প্লাস NO2 প্লাস O2 আর প্লাস আরও রয়েছে 3NO2। তাহলে এবার দেখি তাহলে কি কাট করছে। দেখো একটা NO2 কেটে যাচ্ছে, NO3 কাটছে, NO কেটে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা কি পাচ্ছি, দুটো N2O5 2N2O5 কি দিচ্ছে প্রোডাক্টে, 3টে NO2 আর একটা, টোটাল 4টে NO2 প্লাস একটা অক্সিজেন। ঠিক আছে, তাহলে হলো, দেখো রিয়াকশনটা মিললো। তাহলে এই 3টে স্টেপের কম্বিনেশনে এই টোটাল রিয়াকশনটা বা ডিকম্পোজিশন অফ N2O5টা হচ্ছে। ঠিক আছে, এবারে এই যে স্টেপগুলো রয়েছে দেখো, এটা একটা সিঙ্গেল স্টেপ, এটা হচ্ছে একটা এলিমেন্টারি রিয়াকশন, এটা একটা সিঙ্গেল স্টেপ বা এলিমেন্টারি রিয়াকশন, এটা একটা সিঙ্গেল স্টেপ বা এলিমেন্টারি রিয়াকশন। 3টে সিঙ্গেল স্টেপ রিয়াকশনস বা 3টে এলিমেন্টারি রিয়াকশনস বা মৌলিক বিক্রিয়ার কম্বিনেশনে এই পুরো কমপ্লেক্স রিয়াকশনটা হচ্ছে। ঠিক আছে, তাহলে যা ডেফিনিশন বলেছিলাম তার সাথে মিলছে। এবারে কথা হচ্ছে এক্সপেরিমেন্টালি অবজার্ভ দে এই স্টেপটা হচ্ছে সবচেয়ে ধীরে ধীরে হচ্ছে বা স্লো স্টেপ। এই স্টেপটা হচ্ছে স্লো আর থার্ড স্টেপটা হচ্ছে ফাস্ট। ঠিক আছে, এগুলো এক্সপেরিমেন্টালি ফাউন্ড। তাহলে এবার কথা হচ্ছে এই যে ওভারঅল রিয়াকশন, যে ডিকম্পোজিশন অফ N2O5 তার মলিকুলারিটি কত হবে। স্টেপ 1 এর মলিকুলারিটি কত, একটাই রিঅ্যাক্ট্যান্ট পার্টিসিপেট করছে। স্টেপ 2 এর মলিকুলারিটি দুটো মলিকিউল পার্টিসিপেট করেছে। আর স্টেপ 3 এর মলিকুলারিটি হচ্ছে 2, একটা NO একটা N2O5, দুটো মলিকিউলস পার্টিসিপেট করেছে। তাহলে ওভারঅল রিয়াকশনের মলিকুলারিটি কত হবে, অ্যাডিশন করে দেবো, করে 5 করব না। ঠিক আছে, কত হবে, এই যে ওভারঅল রিয়াকশনটা রয়েছে, ঠিক আছে, ডিকম্পোজিশন অফ N2O5 দ্যাট ইজ এই রিয়াকশনের মলিকুলারিটি হবে 1। ঠিক আছে, এই রিয়াকশনের মলিকুলারিটি হবে 1। কেন মলিকুলারিটি 1 কেন, কারণ হচ্ছে দেখো এই যে ফার্স্ট স্টেপটা, এই স্টেপটা সবচেয়ে আস্তে আস্তে হয়। ঠিক আছে, স্লো স্টেপ। এই স্টেপটাকে বলা হয় হচ্ছে RDS, রেট ডিটারমিনিং স্টেপ বা হার নির্ণায়ক ধাপ। ওভারঅল রিয়াকশনটা এই RDS এর ওপরেই ডিপেন্ড করে। তাই এই RDS এর যা আণবিকতা বা মলিকুলারিটি সেটাই ওভারঅল রিয়াকশনের মলিকুলারিটিকে ডিনোট করে। ঠিক আছে, যেগুলো কম্পারেটিভলি ফাস্ট সেগুলোর ওপর রিয়াকশন কোনো এফেক্ট পড়ে না। ঠিক আছে, এবার বলবে কেন এরকম হচ্ছে। ধরো তোমরা 10 জন বন্ধু মিলে কোথাও একটা যাওয়ার প্ল্যান করলে। ঠিক আছে, কন্ডিশন কি ছিল, 10 জন বন্ধুকে একসাথেই যেতে হবে, আবার একসাথেই কাজটা করে ফিরে আসতে হবে। ঠিক আছে, এবার তোমরা 9 জন এসে উপস্থিত হয়েছো, কিন্তু একজন এখনো অবধি আসেনি। তাহলে কি হবে, কন্ডিশন কি, সবাইকে একসাথে যেতে হবে। তাহলে সেই বন্ধুটি যে সবচেয়ে লেট, সে যতক্ষণ না আসছে ততক্ষণ তোমরা যেতেও পারবে না, কাজটাও হবে না এবং ফিরে আসতেও দেরি হয়ে যাবে। তাহলে সে আসার পর তারপরে তোমরা যেতে পারবে, তারপরে কাজটা হবে। অলরেডি কাজটা কি হয়ে যাবে, ডিলে হয়ে যাবে এবং তোমাদের বাড়ি ফিরে আসতেও পুরো প্রসেসটাই ডিলে হয়ে যাবে। তাহলে পুরো সারাদিনের যে হোল প্রোগ্রামিংটা সেটা কার উপর ডিপেন্ড করে গেল, যে সবচেয়ে লেট তার উপর ডিপেন্ড করে গেল পুরো প্রসেসটা। এখানেও তাই, যে সবচেয়ে স্লো তার উপর পুরো রিয়াকশনটা ডিপেন্ড করছে।
কিরকম কেসটা তুমি ভালো করে দেখো, ফার্স্ট স্টেপে যে প্রোডাক্টগুলো রয়েছে সেই প্রোডাক্টগুলোই কিন্তু সেকেন্ড স্টেপকে ইনিশিয়েট করছে, সেকেন্ড স্টেপের রিঅ্যাক্ট্যান্ট মলিকিউলস। ঠিক আছে, তাহলে এই স্টেপটা যদি সবচেয়ে স্লো হয় তাহলে সেকেন্ড স্টেপ আর থার্ড স্টেপ কোনোদিনই স্টার্ট হতে পারবে না যতক্ষণ না ফার্স্ট স্টেপের প্রোডাক্ট তৈরি হবে। তাহলে রিঅ্যাকশনটা ওয়েট করবে কতক্ষণ, যতক্ষণ না ফার্স্ট স্টেপের প্রোডাক্ট তৈরি হচ্ছে। যেই ফার্স্ট স্টেপের প্রোডাক্ট তৈরি হয়ে যাবে NO2 + NO3, ইমিডিয়েটলি স্টেপ 2 ইনিশিয়েটস। কেন না স্টেপ 2টা ফার্স্ট স্টেপের থেকে কম্পারেটিভলি ফাস্ট, আবার স্টেপ 3টা স্টেপ 2 এর থেকে ইভেন স্টেপ 1 দুটোর থেকেই কম্পারেটিভলি অনেক বেশি ফাস্ট। তাহলে স্টেপ 2 আর স্টেপ 3 খুব ইজিলি হয়ে যাবে, কিন্তু রিঅ্যাকশনটা পুরো ডিপেন্ড করে যাচ্ছে এর উপর। ও ওয়েট করবে কতক্ষণ স্টেপ 1 এর থেকে এই প্রোডাক্টগুলো না পাওয়া যায় ততক্ষণ রিঅ্যাকশনটা স্টার্ট হবে না। তাই পুরো ওভারঅল রিঅ্যাকশনটা ডিপেন্ড করছে হচ্ছে অনলি ফার্স্ট স্টেপের ওপর। ঠিক আছে, তাই ফার্স্ট স্টেপের যা মলিকুলারিটি সেটাই হবে একটা কমপ্লেক্স রিঅ্যাকশনের মলিকুলারিটি এই রিঅ্যাকশনটার জন্য। যদি RDS বা স্লো স্টেপ অন্য কোনোটা হতো, সাপোজ আমি বলছি যে যদি স্টেপ 2টা মলিকুলারিটি এই স্টেপ 2টা যদি RDS বা রেট ডিটারমিনিং স্টেপ হতো সাপোজ যদি, তাহলে কি হতো মলিকুলারিটি 2 হতো তখন। যদি থার্ড স্টেপ হতো তাহলেও 2 হতো। তাহলে আমরা মলিকুলারিটি অফ আ কমপ্লেক্স রিঅ্যাকশন কি দেখলাম, যে একটা কমপ্লেক্স রিঅ্যাকশন অনেকগুলো স্টেপে হয়। ঠিক আছে, যেটা 2টো হতে পারে, 3টে হতে পারে, 4টে হতে পারে। তার মধ্যে সবচেয়ে স্লো যে স্টেপটা, সবচেয়ে ধীরগতি সম্পন্ন যে স্টেপটা হচ্ছে, যেটাকে আমরা রেট ডিটারমিনিং স্টেপ বা হার নির্ণায়ক ধাপ বলি। ঠিক আছে, সেই স্টেপটার যা আণবিকতা বা মলিকুলারিটি সেটাই সমগ্র বিক্রিয়াটার বা ওভারঅল রিঅ্যাকশনের মলিকুলারিটিকে ডিনোট করে। ঠিক আছে, দেখো এবার আমরা আগের দিন আমরা অর্ডার বা ক্রম পড়েছি, আজকে মলিকুলারিটি বা আণবিকতা পড়লাম। তাহলে এবারে দুটোর মধ্যে আমরা পার্থক্য করছি। ঠিক আছে, ডিফারেন্সিয়েশন করছি অর্ডার আর মলিকুলারিটি। তো ফার্স্ট আমরা যেটা 1 নম্বর পয়েন্টে লিখেছি সেটা হচ্ছে দুটোর ডেফিনেশন লিখেছি। ঠিক আছে, সংজ্ঞা, অর্ডার কাকে বলে আর মলিকুলারিটি কাকে বলে। ঠিক আছে, আগের দিন আমরা ডেফিনেশন লিখিয়ে দিয়েছিলাম। ইট ইজ দ্য সাম অফ পাওয়ার্স অফ দ্য কনসেন্ট্রেশনস টার্ম ইন দ্য রেট ল এক্সপ্রেশন। একটা বিক্রিয়ার হার সমীকরণে, ঠিক আছে, যে গাঢ়ত্বগুলো থাকে তার যা পাওয়ার থাকে সেই পাওয়ার বা ঘাতের সমষ্টি হচ্ছে রিঅ্যাকশনের অর্ডার বা ক্রম। এটা আমরা আগের দিনও দেখেছি। আজকে আমরা মলিকুলারিটি দুটো টাইপের করলাম, একটা হচ্ছে এলিমেন্টারি রিঅ্যাকশনের জন্য, একটা হচ্ছে কমপ্লেক্স রিঅ্যাকশনের জন্য। তো দুটো ডেফিনেশন এখানে পাঞ্চ করা আছে। নাম্বার অফ রিঅ্যাক্টিং মলিকুলস পার্টিসিপেট ইন অ্যান এলিমেন্টারি রিঅ্যাকশন, যে একটা সিঙ্গেল স্টেপ রিঅ্যাকশনে যে কটা মলিকুল পার্টিসিপেট করে সেটাই তার মলিকুলারিটি। আর একটা কি লিখেছি, নাম্বার অফ রিঅ্যাক্টিং মলিকুলস পার্টিসিপেট ইন RDS অফ আ কমপ্লেক্স রিঅ্যাকশন, মানে একটা জটিল বিক্রিয়ার যেটা সবচেয়ে ধীরগতি সম্পন্ন বা স্লো স্টেপ, যেটাকে আমরা হার নির্ণায়ক ধাপ বা RDS বলছি, সেই স্টেপে যে কটা রিঅ্যাক্টিং মলিকুল পার্টিসিপেট করছে সেটাই তার মলিকুলারিটি। ঠিক আছে, তারপর কি আছে, ইট ক্যান বি ফ্র্যাকশনাল ভ্যালু। আগের দিন যখন আমরা অর্ডার করেছিলাম আমরা সেখানে হাফ অর্ডার পেয়েছি, 3/2 অর্ডার পেয়েছি। ঠিক আছে, তাহলে রিঅ্যাকশনের অর্ডার কিন্তু ফ্র্যাকশন হতে পারে, হাফ অর্ডার, 3/2 অর্ডার, 5/2, 7/3 এরকম হতে পারে। ঠিক আছে, আর মলিকুলারিটি কিন্তু কখনোই ফ্র্যাকশনাল হয় না, এটা অলওয়েজ আ হোল নাম্বার। মলিকুলারিটি কি বলছে, নাম্বার অফ মলিকিউলস। পুরো একটা রিঅ্যাকশনে একটা মলিকুল পার্টিসিপেট করবে, দুটো মলিকুল পার্টিসিপেট করবে, এরকম তো না যে একটা মলিকুলকে মাঝখান থেকে কেটে অর্ধেক করে দিয়ে রিঅ্যাকশনটা পার্টিসিপেট করবে। সুতরাং মলিকুলারিটি সবসময় হোল নাম্বারে হয়। ঠিক আছে, আচ্ছা আগের দিন আমরা 0 অর্ডার রিঅ্যাকশন দেখেছি, যে কোনো একটা পার্টিকুলার রিঅ্যাক্ট্যান্টের রেসপেক্টে রিঅ্যাকশনের অর্ডার 0 হয়ে যাচ্ছে, তাহলে সেটা 0 অর্ডার রিঅ্যাকশন হতে পারে। কিন্তু মলিকুলারিটি কিন্তু কখনোই 0 ভ্যালু হয় না। ঠিক আছে, কারণ মলিকুলারিটি নাম্বার অফ মলিকুলস। যদি 0খানা মলিকুল রিঅ্যাকশনে পার্টিসিপেট করে তার মানে রিঅ্যাকশনটাই তো হবে, রিঅ্যাকশনে কেউ পার্টিসিপেটই করেনি, তাহলে রিঅ্যাকশন কি করে হচ্ছে, তাহলে মলিকুলারিটি কখনোই 0 ভ্যালু হতে পারে না। ঠিক আছে, আচ্ছা অর্ডার অফ রিঅ্যাকশন ডিপেন্ডস অন এক্সটার্নাল কন্ডিশনস লাইক টেম্পারেচার, প্রেসার, কনসেন্ট্রেশন এক্সেট্রা। ঠিক আছে, তো রিঅ্যাকশনের ক্রম আমার বহিরাগত যে সমস্ত প্রভাব রয়েছে, প্রেসার, টেম্পারেচার, গাঢ়ত্ব, এগুলোর উপর ডিপেন্ড করে। এগুলো চেঞ্জ হলে রিঅ্যাকশনের ক্রমও চেঞ্জ হয়ে যেতে পারে। ঠিক আছে, কিন্তু মলিকুলারিটি ইনভ্যারিয়েন্ট। ঠিক আছে, মলিকুলারিটি কিন্তু কনস্ট্যান্ট, এটা কিন্তু এক্সটার্নাল কন্ডিশনের উপর ডিপেন্ড করে না। ঠিক আছে, আচ্ছা লাস্ট পয়েন্ট হচ্ছে, আগের দিন আমরা অর্ডার অফ রিঅ্যাকশনে পড়েছি কিভাবে অর্ডার বার করতে হয়, কিভাবে সেই কনসেন্ট্রেশন টার্মগুলোর পাওয়ারগুলো বের করতে হয়, সেটা পুরোটাই এক্সপেরিমেন্টালি ডিটারমাইন্ড। একটা রিঅ্যাকশন দেখে কখনো বলা যায় না। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে একটা এক্সপেরিমেন্টালি ডিটারমাইন্ড কোয়ান্টিটি, পরীক্ষালব্ধ রাশি।
ঠিক আছে। আর এটা হচ্ছে থিওরিটিক্যাল কনসেপ্ট, এটা হচ্ছে আণবিকতা হচ্ছে একটা তাত্ত্বিক রাশি, কারণ আমরা একটা রিয়াকশন দেখেই নাম্বার অফ মলিকুলস কতগুলো দেখলেই বুঝতে পারবো যে কতগুলো রিয়াক্টিং মলিকুলস রিয়াকশনে পার্টিসিপেট করেছে, তো ইজিলি আমরা দেখেই গুণেই বলে দিতে পারবো, তাহলে এটা পুরোটাই থিওরিটিক্যাল কনসেপ্ট। ঠিক আছে, এরপরে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে সমাকলিত হার সমীকরণ বা ইন্টিগ্রেটেড রেট ইকুয়েশন। আমাদের সিলেবাসে তিনটে রয়েছে, জিরো অর্ডার রিয়াকশন, ফার্স্ট অর্ডার রিয়াকশন আর সেকেন্ড অর্ডার রিয়াকশন। এই তিনটে ইন্টিগ্রেটেড রেট ইকুয়েশন আমাকে এস্টাবলিশ করতে হবে। ঠিক আছে, তো প্রথমে আমরা পড়ছি হচ্ছে জিরো অর্ডার রিয়াকশন। তো আমরা একটা জিরো অর্ডার রিয়াকশন ধরে নিচ্ছি, লেট আস কনসিডার এ জিরো অর্ডার রিয়াকশন ইজ, ধরে নাও এ থেকে প্রোডাক্ট, এটা হচ্ছে একটা জিরো অর্ডার রিয়াকশন। ঠিক আছে, তাহলে when time t equal to 0, t equal to 0 মানে তখন রিঅ্যাকশনটা শুরু হয়নি, হবে। ধরে নিচ্ছি এর কনসেন্ট্রেশন হচ্ছে a মোল পার লিটার, তাহলে রিঅ্যাকশন যদি স্টার্ট হয়নি, হবে, তাহলে তখন প্রোডাক্ট কত হবে 0, তখন তো শুরু হয়নি রিঅ্যাকশনটা। এবারে ধরে নিচ্ছি আফটার টাইম t, কিছুক্ষণ সময় পরে ধরে নিচ্ছি প্রোডাক্ট তৈরি হয়েছে x মোল পার লিটার, তাহলে রিঅ্যাকশন কতটা পড়ে থাকবে a মাইনাস x মোল পার লিটার। ঠিক আছে, তাহলে এবারে আমরা রিঅ্যাকশনের হার, যেটা আমরা আগের ভিডিওতে করেছিলাম ফার্স্ট ক্লাসে, সেখানে রিঅ্যাকশনের হার বা রেটটা বার করা শিখেছিলাম। তাহলে রিঅ্যাকশনের হার আর রেট ইকুয়াল টু কত হবে, আমরা বলেছিলাম উইথ রেসপেক্ট টু রিঅ্যাক্ট্যান্ট যদি করি তাহলে রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশন চেঞ্জ বাই টাইম চেঞ্জ। তাহলে রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশন হচ্ছে d, কনসেন্ট্রেশন অফ a হয়ে গেল রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশন চেঞ্জ বাই টাইম চেঞ্জ হচ্ছে dt। আর উইথ রেসপেক্ট টু রিঅ্যাক্ট্যান্ট তার আগে কি বলেছিলাম মাইনাস সাইন হবে, কেন না, কারণ হচ্ছে যত টাইম যায় তত রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশন আস্তে আস্তে কমতে থাকে। আচ্ছা, এরপরে আমরা রেট ল বা হার সূত্র পড়েছি, সেখান থেকেও রেট বার করা শিখেছি। সেখান থেকে রেট ইকুয়াল টু কত পড়েছিলাম, সেখান থেকেও রেট ইকুয়াল টু পড়েছিলাম যে একটা হার ধ্রুবক বা রেট কনস্ট্যান্ট ইনটু কনসেন্ট্রেশন অফ রিঅ্যাক্ট্যান্ট টু দি পাওয়ার সামথিং, টু দি পাওয়ার সামথিং। এই সামথিংগুলো কি করেছিলাম, আমরা বলেছিলাম পাওয়ারগুলোর সামেশন হচ্ছে রিঅ্যাকশনের অর্ডার বা ক্রম। তাহলে এখানে আমরা কত করছি, জিরো অর্ডার রিঅ্যাকশন, একটাই রিঅ্যাক্ট্যান্ট স্পিসিস রয়েছে তাই একটা লিখেছি, আর জিরো অর্ডার রিঅ্যাকশন বলে এর পাওয়ার কত হবে 0। ঠিক আছে, তাহলে এবারে কনসেন্ট্রেশন অফ এটা উইথ রেসপেক্ট টু টাইম বসিয়ে দিই, টাইমের রেসপেক্টে কত এর কনসেন্ট্রেশন a মাইনাস এক্স মোল পার লিটার, তাহলে মাইনাস d বসিয়ে দিলাম কনসেন্ট্রেশন অফ এটা। ঠিক আছে, আচ্ছা, এবারে যেটা হবে সেটা হচ্ছে ডেরিভেটিভ অফ a মাইনাস এক্স, সাইডে করে দেখাই ডেরিভেটিভ অফ a মাইনাস এক্স, তাহলে কত হলো dA মাইনাস dx, dA ডেরিভেটিভ অফ a, এটা কি ছিল ইনিশিয়াল কনসেন্ট্রেশন, প্রাথমিক গাঢ়ত্ব কার, বিক্রিয়ক বা রিঅ্যাক্ট্যান্টের। তাহলে এটা তো একটা ফিক্সড ভ্যালু, তুমি তো জানো যে কত মোল পার লিটার কতটা অ্যামাউন্ট নিয়ে তুমি রিঅ্যাকশনটা স্টার্ট করেছো, তাহলে এটা একটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের অবকলন বা ডেরিভেটিভ 0 হয়, তাহলে dA ইকুয়াল টু 0 হলো মাইনাস dx। এটা কিন্তু ভেরিয়েবল, যত টাইম প্রোপাগেট করবে, যত টাইম বাড়বে তত কি হবে x এর অ্যামাউন্টটা আস্তে আস্তে চেঞ্জ হতে থাকবে, তাহলে a মাইনাস x ও চেঞ্জ হতে থাকবে, তাহলে dx টা কিন্তু ভেরিয়েবল। তাহলে এটার আলটিমেটলি ভ্যালুটা কত হলো, ডেরিভেটিভ অফ a মাইনাস x এর ভ্যালু হলো মাইনাস dx। তাহলে এটা এখানে বসিয়ে দিই, তাহলে কত হলো মাইনাস মাইনাস প্লাস dx হয়ে যাবে, তাহলে এটা হয়ে গেল dx বাই dt ইকুয়াল টু k সামথিং টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, তাহলে আর লিখছি না, তাহলে আলটিমেটলি কত হলো dx ইকুয়াল টু k ইন্টু dt। এবারে আমরা বোথ সাইড ইন্টিগ্রেশন করছি। আচ্ছা, k হচ্ছে একটা রেট কনস্ট্যান্ট বা হার ধ্রুবক, ধ্রুবকের ইন্টিগ্রেশন হয় না তাই সেটা ইন্টিগ্রেশনের বাইরে থাকলো, তাহলে কত হচ্ছে x ইকুয়াল টু k ইন্টু t প্লাস c, cটা কি, cটা হচ্ছে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। ঠিক আছে, cটা হচ্ছে সমাকলন ধ্রুবক বা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট, তো উইদাউট লিমিট আছে তার জন্য একটা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট আনতে হলো। এবারে এইটা একটা এক্সট্রা টার্ম চলে এসেছে c এর টার্মটা আমাকে বার করে এখানে পুট করতে হবে। ঠিক আছে, তাহলে when
t ইকুয়াল টু 0, যখন টাইম হচ্ছে 0 মানে রিঅ্যাকশনটা স্টার্ট হয়নি, দেন x ইকুয়াল টু কত হবে? x কি ছিল? x হচ্ছে প্রোডাক্টের অ্যামাউন্ট, ঠিক আছে? তাহলে টাইম যখন 0 তখন প্রোডাক্ট কিছু তৈরি হয়নি, তাহলে x ইকুয়াল টু আমরা 0 লিখতে পারি। তাহলে এই ভ্যালুটা এখানে পুট করে দিই, তাহলে এই ভ্যালুটা এখানে পুট করলে কত হলো? x এর জায়গায় 0 পুট করছি, 0 ইকুয়াল টু k, t মানে 0 প্লাস c, তাহলে c কত হলো? c ইকুয়াল টু 0। তাহলে দেখো c এর ভ্যালুটা আমরা পেয়ে গেলাম 0। তাহলে c এর ভ্যালুটা এখানে পুট করলে কত হবে? x ইকুয়াল টু kt প্লাস c, ঠিক আছে? পুটিং c ইকুয়াল টু 0 ইন অ্যাভাব ইকুয়েশন, ঠিক আছে? তাহলে কত পেলাম? x ইকুয়াল টু kt প্লাস c, c এর জায়গায় কত বসাবো? 0 বসিয়ে দিলাম। তাহলে আলটিমেটলি কত হলো? x ইকুয়াল টু kt, তাহলে k ইকুয়াল টু কত হলো? x বাই t। এটাই হচ্ছে জিরো অর্ডার রিঅ্যাকশন বা শূন্যক্রম বিক্রিয়ার সমাকলিত হার সমীকরণ, যেখানে রেট কনস্ট্যান্ট ইকুয়াল টু কত হলো? x বাই t, এক্সটা হচ্ছে প্রোডাক্টের কনসেন্ট্রেশন ডিভাইডেড বাই টাইম, ঠিক আছে? তাহলে আমরা জিরো অর্ডার রিঅ্যাকশনের রেটটা পেয়ে গেলাম, k ইকুয়াল টু x বাই t, এটা হচ্ছে জিরো অর্ডারের সমাকলিত হার সমীকরণ। এবারে ইউনিটটা বার করতে হবে, একক। এককটা কি হবে? দেখো k এককটা কত হবে? xটা কি ছিল? কনসেন্ট্রেশন, তাহলে উপরে হচ্ছে কনসেন্ট্রেশন আর নিচে হচ্ছে টাইম। কনসেন্ট্রেশনের এককটা কি? মোল পার লিটার, তাহলে এর ইউনিটটা হবে মোল পার লিটার মানে লিটার ইনভার্স, ঠিক আছে? আর নিচে আছে টাইম, তাহলে টাইম ইনভার্স মানে তুমি বলতে পারো সেকেন্ড ইনভার্স, মিনিট ইনভার্সও লিখতে পারো। তাহলে এটা হচ্ছে জিরো অর্ডারের ইউনিট বা একক, ঠিক আছে? এখন আমাদের করতে হবে হচ্ছে হাফ লাইফ, যেটাকে আমরা টি হাফ দিয়ে ডিনোট করি, ঠিক আছে? হাফ লাইফটার ডেফিনেশনটা কি? না, রিঅ্যাক্ট্যান্ট স্পিসিস বা রিঅ্যাক্ট্যান্ট মলিকিউল যতটা থাকবে তার হাফ হতে কতটা সময় লাগবে, ঠিক আছে? রিঅ্যাক্ট্যান্ট মলিকিউল কত ছিল ইনিশিয়ালি? a মোল পার লিটার, এর হাফ হতে মানে a/2 হতে কতটা সময় লাগবে সেটাই হচ্ছে তোমার হাফ লাইফ পিরিয়ড, যাকে টি হাফ দিয়ে ডিনোট করা হয়, ঠিক আছে? তাহলে when t equal to t half, then x equal to কত হবে? আচ্ছা, যখন t equal to t half মানে at the time of half life period, তখন x টা কি ছিল? amount of product, ঠিক আছে? after time t, তাহলে t টা যদি হাফ টাইম হয় তা হাফ লাইফ টাইম হয়, তাহলে x টা কত হবে? half of the initial concentration of the reactant species। কেন না? reactant species হাফ লাইফ টাইমে অর্ধেক বা হাফ হয়ে যায়, তাহলে হাফ মানে a/2, যখন রিঅ্যাক্ট্যান্ট পড়ে থাকবে আর প্রোডাক্ট তৈরি হয়ে যাবে a/2, তাহলে কত হবে? x ইকুয়াল টু a/2। এই ভ্যালুটা এখানে এই ফাইনাল এক্সপ্রেশনে পুট করে দিচ্ছি, পুট করলে কত হবে? k ইকুয়াল টু x এর জায়গায় বসাচ্ছি a/2 ডিভাইডেড বাই t এর জায়গায় বসাচ্ছি t হাফ, তাহলে কত হবে? t হাফ ইকুয়াল টু a/2k। তাহলে এটা হচ্ছে একটা হাফ লাইফ পিরিয়ড অফ আ জিরো অর্ডার রিঅ্যাকশন, ঠিক আছে? এবার আমরা ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের ইন্টিগ্রেটেড রেট ইকুয়েশনটা করব, ঠিক আছে? উই আর টেকিং সেম রিঅ্যাকশন অ্যাজ এ ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন, এ রিঅ্যাক্ট্যান্ট স্পিসিস তার থেকে হচ্ছে প্রোডাক্ট। সেম কন্ডিশন, যখন টাইম 0 তখন এ কনসেন্ট্রেশন হচ্ছে a মোল পার লিটার আর প্রোডাক্ট হচ্ছে 0। যখন টাইম টি কিছু সময় পরে ধরে নিচ্ছি x মোল পার লিটার প্রোডাক্ট তৈরি হয়েছে, তাহলে রিঅ্যাক্ট্যান্ট পড়ে আছে a মাইনাস x মোল পার লিটার। এবং দিস ইজ আ ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন, ঠিক আছে? তাহলে কি হবে? রেট বা হার ইকুয়াল টু কত হবে? উইথ রেসপেক্ট টু রিঅ্যাক্ট্যান্ট মাইনাস ডি কনসেন্ট্রেশন a বাই dt, ঠিক আছে? আর রেট ল বা হার সূত্র দিয়ে কী হবে? হার সূত্র দিয়ে হবে কি? রেট কনস্ট্যান্ট ইন্টু কনসেন্ট্রেশন অফ এ টু দি পাওয়ার সামথিং। এখানে পাওয়ারে কত আসবে? 1, কারণ দিস ইজ দ্য ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন, তাহলে পাওয়ারে 1 লেখাও যা, না লেখাও তাই। এবারে আমরা ভ্যালুগুলো পুট করে দিই, মাইনাস ডি a মাইনাস এক্স পুট করে দিলাম এর ভ্যালু, dt ইকুয়াল টু a মাইনাস এক্স, ঠিক আছে? তাহলে আগেরবারের মতোই সেম কেস, ডেরিভেটিভ অফ a মাইনাস এক্স, তাহলে কত হচ্ছে? ডেরিভেটিভ অফ a মাইনাস ডেরিভেটিভ অফ x ইকুয়াল টু
minus dx because derivative of a this is a constant, the constant এর derivative 0 হয়, তাহলে শুধু minus dx, তাহলে এখানে minus dx কি হলো plus dx হয়ে গেল, dx by dt equal to k into a minus x. নাও x এর টার্ম দুদিকেই আছে, এটাকে নিচে নিয়ে আসছি, তাহলে dx by a minus x equal to k, dt টাকে এদিকে নিয়ে যাচ্ছি dt. নাও ইন্টিগ্রেটিং বোথ সাইডে আমরা ইন্টিগ্রেশন করছি, ঠিক আছে। k হচ্ছে একটা রেট কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের ইন্টিগ্রেশন হয় না, তাই ইন্টিগ্রেশনের বাইরে থাকবে, ঠিক আছে। এবারে হচ্ছে dx by a minus x এর ইন্টিগ্রেশন কত হবে, মাইনাস ln a minus x, ঠিক আছে, ইকুয়াল টু k ইন্টু d প্লাস c, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে তোমার ইন্টিগ্রেশন, ভ্যালুটা মনে রাখতে হবে যে dx by a minus x এর ইন্টিগ্রেশন হচ্ছে ln a minus x, ঠিক আছে। এটা ফর্মুলা আছে, ইন্টিগ্রেশন অফ dx by x ইকুয়াল টু হয় হচ্ছে ln x, ঠিক আছে। এটা হচ্ছে ফর্মুলাটা, তুমি হাই সেকেন্ডারি বইতে যে কোনো বইতে পাবে ইন্টিগ্রেশনের ফর্মুলা। এখানে আছে কত, x এর জায়গায় রয়েছে এখানে শুধু a minus x, তাই এখানে a minus x হলো, আর এই মাইনাস সাইনটার জন্য আগে একটা মাইনাস সাইন আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমার একটা এক্সপ্রেশন হলো, যেখানে সিটা কি, সিটা হচ্ছে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট বা সমাকলন ধ্রুবক, এটার ভ্যালুটা আমাকে বার করতে হবে। সেম প্রসেস, when time t equal to 0 then x equal to 0, তাহলে যখন টাইম t equal to 0 তখন দেখো প্রোডাক্ট কিছু তৈরি হয়নি, তারপরে প্রোডাক্টের অ্যামাউন্ট কত হবে 0 বা প্রোডাক্টের কনসেন্ট্রেশন 0, এটা এখানে পুট করে দাও, তাহলে কত হলো, এটা পুট করলে মাইনাস ln a মাইনাস x এর জায়গায় কত বসাবো 0 ইকুয়াল টু k, t এর জায়গায় কত বসাবো টাইম 0 প্লাস c, তাহলে এখান থেকে c ইকুয়াল টু কত আসে, এটা তো 0 হয়ে গেল, এটা পড়ে থাকলো মাইনাস ln a, মাইনাস ln a, ঠিক আছে। তাহলে এই যে c এর ভ্যালুটা পেলাম, এই ভ্যালুটাকে এখানে পুট করে দেবো, ঠিক আছে। তো পুটিং দিস ভ্যালু ইন আওয়ার ইকুয়েশন, তাহলে কত হচ্ছে মাইনাস ln a মাইনাস x ইকুয়াল টু kt মাইনাস ln a, ওকে। নাও এটাকে এই সাইডে নিয়ে আসছি, তাহলে কত হবে, পজিটিভ হয়ে যাবে, ln a মাইনাস ln a মাইনাস x ইকুয়াল টু kt, ওকে। তাহলে কত হচ্ছে ln a বাই a মাইনাস x, এটা ভেরি সিম্পল ফর্মুলা, log a মাইনাস log b, তাহলে কত হয় log a বাই b, ঠিক আছে, ইকুয়াল টু kt। তাহলে k ইকুয়াল টু কত হলো, t টা এদিকে চলে আসলে 1 বাই t হয়ে যায়, ভাগ হয়ে যায় 1 বাই t ln a বাই a মাইনাস x, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে ইন্টিগ্রেটেড রেট ইকুয়েশন অফ ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন, যেখানে k ইকুয়াল টু রেট কনস্ট্যান্ট ইকুয়াল টু 1 বাই টাইম ln a বাই a মাইনাস x, a হচ্ছে ইনিশিয়াল কনসেন্ট্রেশন অফ দ্য রিঅ্যাক্ট্যান্ট, আর a মাইনাস x হচ্ছে আফটার সাম টাইম, আফটার টাইম টি কনসেন্ট্রেশন অফ রিঅ্যাক্ট্যান্ট, ঠিক আছে। তাহলে আরেকটু এক্সট্রাপোলেট করতে পারি, k ইকুয়াল টু ln থেকে যদি লগে কনভার্ট করতে হয় তাহলে কি করতে হয়, 2.303 দিয়ে গুণ করতে হয়, কারণ ln মানে হচ্ছে log বেস e, ঠিক আছে। তাহলে যেই এটা লিখলাম বাই t, এটা হয়ে যাবে log, এই লগটা কি log বেস 10, ln মানে হচ্ছে log বেস e, আর এই লগটা মানে হচ্ছে log বেস 10, ঠিক আছে। আচ্ছা, a বাই a মাইনাস x, তাহলে এটাই হচ্ছে ইন্টিগ্রেটেড রেট ইকুয়েশন অফ এ ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন, ঠিক আছে। এবারে আমরা এখান থেকে ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের ইউনিটটা দেখছি, ঠিক আছে। তো ইউনিটটা কি হবে, ফর্মুলা এসছে আমার এইটা, ঠিক আছে। তাহলে k ইউনিট কত হবে, k ইকুয়াল টু 2.303, তাহলে একটা হোল নাম্বার, এর তো কোনো ইউনিট হয় না, তাহলে 1 বাই নিচে কি আছে টাইম, টাইম লিখলাম। আচ্ছা, লগ উপরে আছে কনসেন্ট্রেশন, নিচে আছে কনসেন্ট্রেশন, লগ কিন্তু ইউনিটলেস, লগের কোনো ইউনিট হয় না, তাই এই জায়গাটা পুরোটাই বাদ চলে গেল, ইউনিটলেস, ঠিক আছে। তাহলে শুধু পড়ে থাকলো কি 1 বাই টাইম বা টাইম ইনভার্স, তাহলে সেটা যদি লিখি তাহলে হচ্ছে টাইম ইনভার্স। টাইম ইনভার্স মানে তুমি লিখতে পারো সেকেন্ড ইনভার্স লিখতে পারো, মিনিট ইনভার্স লিখতে পারো, আওয়ার ইনভার্স লিখতে পারো, এনিথিং ইউ ক্যান রাইট, ঠিক আছে। এবার হচ্ছে হাফ লাইফ পিরিয়ড, তাহলে when t equal to t half, দেন যখন টি হাফ মানে অর্ধজীবনকাল বা হাফ লাইফ পিরিয়ড, কি বলেছি, দেন রিঅ্যাক্ট্যান্ট কত থাকবে হাফ, প্রোডাক্ট কত হবে হাফ, মানে শুরু হয়েছিল এ নিয়ে, তাহলে হাফ লাইফ পিরিয়ডে
এ, এটা কতটা পড়ে থাকবে a/2, আর প্রোডাক্ট পড়ে থাকবে a/2। তাহলে আমরা লিখতে পারি যে x ইকুয়াল টু a/2। তাহলে যদি x ইকুয়াল টু a/2 হয় তাহলে a মাইনাস x, তাহলে a মাইনাস x কত হবে দেখো a মাইনাস a/2, তাহলে কত পড়ে থাকলো a/2। ঠিক আছে, এটা এখানে পুট করে দিচ্ছি। তাহলে আমাদের যে রেট ল এক্সপ্রেশন রয়েছে, ঠিক আছে, আমাদের যে সমাকলিত হার সমীকরণ বা ইন্টিগ্রেটেড রেট ইকুয়েশন পেয়েছি সেখানে এই ডেটাগুলো পুট করে দিচ্ছি। তাহলে পুট করলে কত হলো দেখে দেখে পুট করি, k ইকুয়াল টু 2.303 বাই টাইম হচ্ছে কত t½ log a, এর জায়গায় কত বসাবো, এটা যেমন আছে তেমন রয়ে গেল, কিছুই চেঞ্জ হলো না। ঠিক আছে, আর a মাইনাস x এর জায়গায় বসাবে a/2 বসিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে 2 a কেটে গেল, a কেটে গিয়ে কত হলো 2.303 বাই t½ log 2টা উপরে চলে যাবে, a কাট আউট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে t½ ইকুয়াল টু কত পাবো, t½ ইকুয়াল টু 2.303 ইন্টু log 2 এর ভ্যালু হচ্ছে 0.30 সামথিং। ঠিক আছে, সেটা দিয়ে যদি এটাকে গুণ করো ক্যালকুলেটারে তাহলে পাওয়া যাবে হচ্ছে 0.693। ঠিক আছে, আর এটা নিচে নেমে এলো, তাহলে এটাই হচ্ছে তার অর্ধ জীবনকাল বা হাফ লাইফ পিরিয়ড। কত হচ্ছে 0.693 বাই কে। ভালো করে দেখো, এই যে ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের অর্ধ জীবনকাল বা হাফ লাইফ পিরিয়ড কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড নয়, এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু, উপরটাও কনস্ট্যান্ট আর কেটা কি ছিল রেট কনস্ট্যান্ট বা হার ধ্রুবক। ঠিক আছে, তাহলে এর ভ্যালুটা কত হচ্ছে, এর ভ্যালুটা কিন্তু সবসময় কনস্ট্যান্ট বা ধ্রুবক হবে। ঠিক আছে, তাহলে অর্ধজীবনকাল ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের সে কিন্তু কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ডেন্ট নয়। এটাই কিন্তু পরীক্ষায় আসবে যে এমন একটা রিঅ্যাকশনের ইন্টিগ্রেটেড রেট ইকুয়েশনটা ডিরাইভ করো বা তার হাফ লাইফ বার করো বা তার ইউনিট বের করো যার t½ বা কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করে না। ঠিক আছে, এবার আমরা একটা সেকেন্ড অর্ডার রিঅ্যাকশনের ইন্টিগ্রেটেড রেট ইকুয়েশন ডিরাইভ করছি। তার জন্য আমি একটু রিঅ্যাকশনটা অন্যরকম লিখেছি, সেকেন্ড অর্ডার রিঅ্যাকশন a প্লাস b তার থেকে প্রোডাক্ট। কখন তুমি a প্লাস a তার থেকে প্রোডাক্টও লিখতে পারো, বাট দুটোর কনসেন্ট্রেশন সেম হতে হবে। যেমন এটাও ইনিশিয়ালি a মোল পার লিটার ছিল, বিটাও ইনিশিয়ালি a মোল পার লিটার ছিল, আর প্রোডাক্ট তো তখন রিঅ্যাকশন স্টার্ট হয়নি বলে 0। আফটার টাইমটি ধরে নিচ্ছি x মোল পার লিটার প্রোডাক্ট তৈরি হয়েছে, তাহলে a পড়ে থাকবে a মাইনাস x আর b পড়ে থাকবে a মাইনাস x মোল পার লিটার। ঠিক আছে, তাহলে এবারে রেট বা হার সেটা ইকুয়াল টু কত হবে, যে কোনো একটা রেসপেক্টে করতে পারো, উইথ রেসপেক্ট টু a and you can do with respect to b also। তাহলে কত মাইনাস d কনসেন্ট্রেশন অফ a বাই dt। ঠিক আছে, তুমি যদি b এর রেসপেক্টে করতে চাও লিখতেই পারো, এখানে আলটিমেটলি সেম হয়ে যাবে কারণ দুটোর কনসেন্ট্রেশন ইনিশিয়াল কনসেন্ট্রেশন সেম আছে। ঠিক আছে, আর রেট ল থেকে যেটা পাচ্ছি সেটা হচ্ছে কত, একটা হার ধ্রুবক বা রেট কনস্ট্যান্ট ইন্টু কনসেন্ট্রেশন অফ a ইন্টু কনসেন্ট্রেশন অফ b টু দি পাওয়ার কত থাকবে সামথিং থাকবে। এবার কথা হচ্ছে 0 সেকেন্ড অর্ডার রিঅ্যাকশন, তাহলে পাওয়ারের টোটাল সামেশন হবে হচ্ছে 2। তাহলে এটার যদি 1 হয়, এটার যদি 1 হয় তাহলেও তোমার 2 হচ্ছে। যদি তুমি মনে করো এটা 2 লিখবো, এটা 0 লিখবো, তাহলেও 2 হচ্ছে। ঠিক আছে, যাই দরকার নেই 2 0 লেখার, 1 1 থাক, অসুবিধা নেই। আর যদি a প্লাস a থাকে তাহলে কী হবে, কনসেন্ট্রেশন অফ a টু দি পাওয়ার 2 হয়ে যাবে, মানে স্কোয়ার হয়ে যাবে। ঠিক আছে, এটা দেখো a আর b এর কনসেন্ট্রেশনের ভ্যালুগুলো পুট করে দিলাম। ঠিক আছে, এটা তো আগেও আমরা করলাম একটু আগেও যে d কনসেন্ট্রেশন ডেরিভেটিভ অফ কনসেন্ট্রেশন a মাইনাস x কত হবে dA মাইনাস dx, তাহলে এটা পড়ে থাকছে মাইনাস dx প্লাস 0। তাহলে এখানে এটা পুট করে দিচ্ছি মাইনাস মাইনাস প্লাস dx বাই dt ইকুয়াল টু a মাইনাস x তার হোল স্কোয়ার। তাহলে এটা পড়ে থাকছে dx বাই a মাইনাস এক্স তার হোল স্কোয়ার, এটাকে নিচে নিয়ে আসছি, ডিটিটাকে এই দিকে পাঠিয়ে দিচ্ছি k ইন্টু ডিটি। নাও ইন্টিগ্রেটিং বোথ সাইড, এই যে ইন্টিগ্রেশন আছে এর ইন্টিগ্রেশনের ভ্যালুটা হয় হচ্ছে 1 বাই a মাইনাস এক্স। ঠিক আছে,
এটা ডিরেক্ট ফর্মুলা আছে, ফর্মুলা অ্যাপ্লাই করতে পারো যদি মনে থাকে। আদারওয়াইজ এটা এখান থেকে এটা কী করে এলো সেটা সাবস্টিটিউশন মেথডে বা প্রতিস্থাপন মেথডে করতে হয়, ঠিক আছে। তোমার যদি মনে হয় যে ইন্টিগ্রেশনটা হচ্ছে না, পারছো না, তাহলে আমাকে পার্সোনালি কন্ট্যাক্ট করো বা ইনবক্স করো, আমি তোমাদের এই ইন্টিগ্রেশনটা কীভাবে হচ্ছে সাবস্টিটিউশন মেথডে সেটা আমি বলে দেবো, ঠিক আছে। ইকুয়াল টু কে ইন্টু টি প্লাস সি, তাহলে এটা হলো আলটিমেটলি আমার ইন্টিগ্রেটেড ফর্মটা। এবার জাস্ট সি এর ভ্যালুটা আমাকে পুট করতে হবে, জাস্ট লাইক বিফোর। তাহলে কী হবে, when t equal to 0 then x equal to 0, তাই তো। এটা আমরা করেছি যখন টাইম 0 ইনিশিয়ালি, তখন প্রোডাক্ট কিছু তৈরি হয়নি 0, তাহলে এই ভ্যালুটা এখানে পুট করে দিই। তাহলে কত হচ্ছে, এই ভ্যালুগুলো এখানে পুট করলে হচ্ছে 1/a-0 ইকুয়াল টু কে, টাইম হচ্ছে টি এর জায়গায় 0 প্লাস সি, তাহলে এখান থেকে সি ইকুয়াল টু কত বেরোলো 1/a অনলি, ঠিক আছে। এই যে ভ্যালুটা পেলাম সি এর, সেটা এই ইকুয়েশনটাই পুট করে দিচ্ছি। পুট করলে কী হবে, 1/a-x ইকুয়াল টু কেটি প্লাস 1/a, ঠিক আছে। এটাকে এই সাইডে নিয়ে আসছি, তাহলে কত হবে 1/a-x মাইনাস 1/a ইকুয়াল টু কেটি। এলসিএম করছি, দুটোর এলসিএম হচ্ছে a ইন্টু a মাইনাস এক্স, ওকে। তাহলে উপরে কত হচ্ছে a মাইনাস a প্লাস এক্স, তাহলে কত হবে ইকুয়াল টু কেটি। তাহলে এবার দেখো এখানে a কাট আউট হয়ে যাচ্ছে, তাহলে আলটিমেটলি কত হলো কেটি ইকুয়াল টু পড়ে থাকছে এক্স বাই a ইন্টু a মাইনাস এক্স। তাহলে কে ইকুয়াল টু কত হবে, কে ইকুয়াল টু 1/টাইম, আর ব্র্যাকেটের মধ্যে হচ্ছে উপরে এক্স, নিচে a ইন্টু a মাইনাস এক্স, ঠিক আছে। এটাই হচ্ছে তোমার সেকেন্ড অর্ডার রিয়াকশনের ইন্টিগ্রেটেড রেট ইকুয়েশন, ঠিক আছে, যেখানে কে ইকুয়াল টু 1/টাইম, ওপরে হচ্ছে প্রোডাক্টের কনসেন্ট্রেশন ডিভাইডেড বাই নিচে হচ্ছে রিয়াক্ট্যান্টের ইনিশিয়াল কনসেন্ট্রেশন ইন্টু a মাইনাস এক্স, মানে আফটার টাইমটি রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন, ঠিক আছে। এবারে আমরা যে ইন্টিগ্রেটেড রেট ইকুয়েশনটা পেয়েছি সেকেন্ড অর্ডার রিয়াকশনে, সেখান থেকে ইউনিটটা বার করি। তাহলে কত হবে, দেখে দেখে লিখি, কে ইকুয়াল টু কত আছে 1/t, 1/t মানে 1/টাইম, আচ্ছা, ইন্টু ওপরে কি আছে এক্স, এক্স হচ্ছে একটা কনসেন্ট্রেশন, আচ্ছা, নিচে আছে এ ইনিশিয়াল কনসেন্ট্রেশন, তাহলে এটাও একটা কনসেন্ট্রেশন, ইন্টু a মাইনাস এক্স, a মাইনাস এক্সটা মানে কি, এটাও হচ্ছে আফটার টাইমটি রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন, তাহলে এটাও কনসেন্ট্রেশন, তাহলে একটা কনসেন্ট্রেশন কেটে গেল, তাহলে কি পড়ে থাকলো 1/টাইম 1/কনসেন্ট্রেশন, ঠিক আছে। তাহলে আলটিমেটলি কত হলো, টাইম হচ্ছে ধরো সেকেন্ড লিখে দিলাম, ইন্টু 1/কনসেন্ট্রেশনের ইউনিট হচ্ছে মোল পার লিটার, মানে লিটার ইনভার্স, তাই তো। তাহলে যদি ওপরে ওঠে তাহলে কে এর ইউনিটটা কত হবে, মোল ইনভার্স হয়ে যাবে, মোল ইনভার্স লিটার, লিটার ইনভার্সটা উপরে উঠলে ইনভার্সটা থাকবে না, আর সেকেন্ড ইনভার্স, তাহলে এটা হচ্ছে মোল ইনভার্স লিটার সেকেন্ড ইনভার্স, এটা হচ্ছে সেকেন্ড অর্ডার রিয়াকশনের রেট কনস্ট্যান্টের ইউনিট। এবার আমরা হাফ লাইফ পিরিয়ডটা করি। হাফ লাইফ পিরিয়ডটা কি আছে, সেম, when t equal to t half then x equal to কত হবে, x ছিল প্রোডাক্ট, আমি কি বলেছি টি হাফ বা অর্ধ জীবনকাল সময় বা হাফ লাইফ পিরিয়ডে রিয়াক্ট্যান্ট হাফ থাকে, প্রোডাক্ট হাফ থাকে, তাহলে রিয়াক্ট্যান্টের ইনিশিয়াল কনসেন্ট্রেশন ছিল a, তাহলে টি হাফে a/2 পড়ে থাকবে আর প্রোডাক্ট তৈরি হয়ে যাবে a/2, তাহলে x equal to a/2 and a minus x, a minus x also a/2, ঠিক আছে। আচ্ছা, তাহলে হবে কত, এই ভ্যালুগুলো এখানে পুট করে দিচ্ছি, পুটিং দিস ভ্যালুস ইন রেট ইকুয়েশন, ঠিক আছে। তাহলে কত হবে, k ইকুয়াল টু 1/t½ x, x এর জায়গায় বসাচ্ছি a/2 ডিভাইডেড বাই এটা যেমন আছে তেমন থাকলো, a মাইনাস x এর জায়গায় পুট করছি a/2, ঠিক আছে। তাহলে দেখে বুঝতেই পারছি a/2 ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে কত করে থাকলো, k ইকুয়াল টু 1/t½ 1/a, ঠিক আছে। তাহলে কত হচ্ছে t½ ইকুয়াল টু 1/ak, এটা হচ্ছে হাফ লাইফ পিরিয়ড অফ সেকেন্ড অর্ডার রিয়াকশন 1/ak। দেখো এখানেও তোমার রিয়াক্ট্যান্ট কনসেন্ট্রেশনের উপরে কিন্তু t হাফটা ডিপেন্ড করছে, জিরো অর্ডারেও ডিপেন্ড করেছে, সেকেন্ড অর্ডারেও ডিপেন্ড করছে।
জাস্ট একটাই রিয়াকশন রয়েছে ফার্স্ট অর্ডার রিয়াকশন, যেখানে কিন্তু এসেছিল 0.693/K, মানে ফার্স্ট অর্ডার রিয়াকশনের টি হাফ কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করে না, বাকি জিরো অর্ডার সেকেন্ড অর্ডার দুটোই কিন্তু করে। ঠিক আছে, তাহলে আজকের জন্য আমরা এইটুকুই পড়ছি। নেক্সট দিন আমরা এখান থেকে এরপরে কি করে হাফ লাইফ পিরিয়ড দিয়ে রিয়াকশনের অর্ডার বার করতে হয় সেটা আমরা শিখবো। রিয়াকশনের ডিটারমিনেশন অফ অর্ডার বাই হাফ লাইফ পিরিয়ড, রেট ইকুয়েশন মেথড, সেটা আমরা শিখবো। ঠিক আছে, তারপরে আমরা টেম্পারেচার ডিপেন্ডেন্স আর্হেনিয়াস ইকুয়েশন পড়বো। ঠিক আছে, করে আমরা চ্যাপ্টারটা পরে শেষ করব। ঠিক আছে।